আমরা আমাদের ক্লাস শেষে আগের মতোই আমার যে গাইড আছে গাইডের সেই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। আসলে প্রশ্নের কোনো শেষ নাই, আবার আসারও শেষ নাই। আজকের যে প্রশ্ন, রিকুইজিশন বলতে কি বুঝেন? রিকুইজিশন কাকে বলে? এটা কেউ বলতে পারবে রিকুইজিশন কাকে বলে? রিকুইজিশন কাকে বলে বা রিকুইজিশন বলতে কি বুঝো? এটা কি জানো কেউ? কি তোমরা কি বলতে পারো আর রিকুইজিশন কাকে রিকুয়েশন বলে? শব্দের অর্থ আইনে করা সুদৃঢ় করা উল্লেখ করা নাই। রিকুয়েশন অর্থ প্রয়োজনীয় কোনো কিছু চাওয়া বা লিখিত ভাবে কোনো কিছু পাওয়া মানে হলো আর অধিদাসন চাহিদা করা। মেটানোর অধিদাসন। আইনি লিখিত ভাবে। রিকুইজিশনের মানে হলো অধিদাসন বা কিছু চাইয়ে নেওয়া। এটাকে রিকুইজিশন বলা হয় আসলে। তো রিকুইজিশন সম্পর্কে যদিও আমরা রিকুইজিশন করে থাকি, যেমন মেট্রোতে রিকুইজিশন করা হয়ে থাকে মেট্রোপলিটন পুলিশ কমিশনার ক্ষমতা বলে। আর জেলা লেভেলে এখানে হুকুম দখল আইন একটা আছে, সরকারি একটা কি আছে না, একটা সম্পত্তি হুকুম দখল আইন, অস্থাবর সম্পত্তি হুকুম দখল আইন। অস্থাবর সম্পত্তি হুকুম দখল আইন। অস্থাবর সম্পত্তি হুকুম দখল আইন আছে, তো ওখানে জেলা ম্যাজিস্ট্রেটের কথাটা বলা হয়েছে। তো আসলে প্রশ্ন হলো, কোথাও কিন্তু রিকুইজিশন কাকে বলে এটা কিন্তু বলা নেই। তো রিকুইজিশনের বাংলা যদি আমরা দেখি, এটা হলো অধিযাচন পত্র। তার মানে কি? অধিগ্রহণ করা, সাময়িকভাবে কোনো কিছু দখলে নেয়া, এটাকে বলা হয়েছে রিকুইজিশন। রিকুইজিশনের পূর্ব শর্ত কি, যদি কখনো প্রশ্ন আসে যে রিকুইজিশনের পূর্ব শর্তগুলো কি, রিকুইজিশনের পূর্ব শর্ত কি? রিকুইজিশনের পূর্ব শর্ত হলো সরকারি কাজের স্বার্থে রিকুইজিশন করতে হবে, ব্যক্তিগত বা কোনো কোম্পানির গাড়ি রিকুইজিশন করা থেকে বিরত থাকতে হবে, জনস্বার্থে 7 দিনের বেশি রিকুইজিশন করা যাবে না, পঙ্গু লোক বহনকারী বিমানবন্দরগামী যানবাহন রিকুইজিশন করা থেকে বিরত থাকতে হবে, রিকুইজিশন সম্পর্কে একখানা রেজিস্টার রক্ষণাবেক্ষণ করতে হবে। তার মানে রিকুইজিশনের পূর্ব শর্ত কি? তো এখন এই এই যে উত্তরটা, রিকুইজিশনের পূর্ব শর্ত কি, অনেকেই কিন্তু এই প্রশ্নের উত্তরটা বলতে পারবেন না। রিকুইজিশনের পূর্ব শর্ত কি, অনেকে কিন্তু এই উত্তরটা দিতে পারবে না। পারবা কেউ? মনে হয় না। কারণ এটা তো তোমরা বইতে পাও না, এটা গুগল থেকে নেয়া, গুগলের মধ্যে বলা আছে রিকুইজিশনের পূর্ব শর্তগুলো কি। সেখানে বলা হয়েছে রিকুইজিশন, যেখানে বলা হয়েছে, এবং আর একটা বিষয় আছে আমি বলি তোমাকে, ঢাকা মহানগর যানবাহন রিকুইজিশন বিধিমালা 2006-এর 2-তে কিছু বিষয় এখানে উল্লেখ করা আছে কে রিকুইজিশনটা করতে পারে। তো মূলত আমাদের প্রশ্ন হলো রিকুইজিশন বলতে কি বুঝে, রিকুইজিশনের পূর্ব শর্ত কি, ঢাকা মহানগর এলাকায় যানবাহন রিকুইজিশনের পদ্ধতি আলোচনা করুন। তাহলে রিকুইজিশনের পূর্ব শর্ত কোনটা? রিকুইজিশনের পূর্ব শর্ত হলো যে রিকুইজিশনটা করতে হবে সরকারি কাজের স্বার্থে, ব্যক্তিগত কোনো যানবাহন রিকুইজিশন করা যাবে না, কিংবা কোনো কোম্পানির গাড়ি যানবাহন রিকুইজিশন করা যাবে না, জনস্বার্থে 7 দিনের বেশি কোনো যানবাহন রিকুইজিশন করা যাবে না, পঙ্গু লোক বহনকারী বা বিমানবন্দরগামী কোনো যানবাহন রিকুইজিশন করা যাবে না। আর এখানে আরেকটা বিষয় বলা আছে যে রিকুইজিশন সংক্রান্ত একখানা রেজিস্টার সংরক্ষণ করতে হবে। আচ্ছা, এখন এই মহানগর পুলিশ আইন, ঢাকা অর্থাৎ ঢাকা মহানগর পুলিশের যে আইন আছে, এই ঢাকা মহানগর পুলিশ অধ্যাদেশ অনুযায়ী মহানগর পুলিশ কমিশনার কখন একটি যানবাহন রিকুইজিশন করে? এখানে বলা আছে ঢাকা মহানগরী পুলিশ অধ্যাদেশ 1976-এর 103-এর ক অনুযায়ী পুলিশ কমিশনার লিখিত আদেশ বলে যে কোনো যানবাহন 7 দিনের বেশি না হয় এমন সময়ের জন্য রিকুইজিশন করতে পারবেন। এটা জনস্বার্থে করতে হবে। ঢাকা মহানগর পুলিশ যানবাহন রিকুইজিশন বিধিমালা 2006-এর বিধি অনুযায়ী সহকারী পুলিশ কমিশনার নিম্নে নহে এমন একজন ব্যক্তি সরকারি কাজের স্বার্থে যানবাহন রিকুইজিশন করতে পারে।
আমাদের যে প্রশ্নটা ছিল, আমাদের প্রশ্নটা ছিল যে রিকুইজিশন বলতে কি বুঝেন, রিকুইজিশনের পূর্ব শর্ত কি। আর একটা বিষয় ছিল যে মহানগর পুলিশ কমিশনার, ঢাকা মহানগর পুলিশ কমিশনার কখন কি কারণে একটা যানবাহন রিকুইজিশন করতে পারে। তো এই প্রশ্নের উত্তর কি তোমরা বুঝতে পারছো না বোঝো নাই? বুঝতে স্যার পারছি বুঝতে স্যার। পারছি স্যার। আচ্ছা, আমি একটা কথা বলি। কালকে আমরা যেটা আলোচনা করলাম, যেমন প্রশ্নটা আসছে যে রিকুইজিশন বলতে কি বুঝেন, রিকুইজিশনের পূর্ব শর্ত কি, ঢাকা মহানগর পুলিশ কমিশনার কখন কি কারণে একজন পাবলিকের মানে জনসাধারণের যানবাহন রিকুইজিশন করতে পারেন। তো আমরা এই রিকুইজিশনের যে শব্দটা, এটা কিন্তু এভাবে বলা নাই যে এই বিষয়টাকে রিকুইজিশন বলে। তো আমরা জানি সাধারণত রিকুইজিশন হলো কোনো কিছু দখলে নেওয়া, অধিদর্শন করা বা হেফাজতে নেওয়া, কি জন্য? সরকারি কাজের স্বার্থে। ক নামক ব্যক্তি গহনা চুরির অভিপ্রায়ে, অর্থাৎ ক নামক ব্যক্তি গহনা চুরির অভিপ্রায়ে একটি বাক্স ভেঙে দেখলেন সে বাক্সতে কোনো গহনা নেই, এতে কোনো অপরাধ সংগঠিত হয়েছে না। আসলে এখানে যে কথাটি বলেছে যে একজন, এই আমি এই ধারার কথাটা বলছি এই কারণেই, প্রশ্নটা এরকম নয়। প্রশ্নটা যদি এভাবে আসে, এটা কিন্তু পরীক্ষায় আসছিল গহনা চুরির অভিপ্রায়ে, প্রশ্নটা যদি এরকম আসে যে ক নামক ব্যক্তি রাত্রিকালে ক্ষয়ের বাসগৃহে প্রবেশ করে চুরি করা কালে খ জেগে ওঠে, ফলে ক মালামাল ফেলে দিয়ে পালিয়ে যায়, এক্ষেত্রে কয়ের অপরাধ কি, কোন ধারায় অপরাধ? ক একজন চোর, মনে করো স্যার ক রাত্রিবেলা একজন লোকের বাড়িতে প্রবেশ করে মালামাল নিচ্ছিল, তো হঠাৎ করে বাড়িওয়ালা জেগে ওঠায় সে মালামাল না নিয়ে পালিয়ে গেছে, এখানে তার অপরাধটা কোন ধারায়? 380, 457, 511 স্যার। কথাটা হবে 457, 380, 511। আচ্ছা, আর যদি এখানে প্রশ্ন আসে যে ক নামক ব্যক্তি রাত্রিকালে ক্ষয়ের বাড়িতে প্রবেশ করে, ক নামক ব্যক্তি রাত্রিকালে ক্ষয়ের বাড়িতে প্রবেশ করে অস্ত্রের ভয় দেখিয়ে মালামাল নেওয়ার সময় খ চিৎকার করায় ক মালামাল ফেলে দিয়ে পালিয়ে যায়, তার অপরাধ কোন ধারায়? কে রাখে? আমার কথা কি বুঝতে পারছো না বোঝো নাই? বুঝতে পারছি স্যার। কি বুঝছো? স্যার 390, 511 হবে নাকি স্যার? না, 390 তো আসবেই না। কি হবে বলো, কি হবে এখানে? আমার কথা কি বুঝতে পারছো, বোঝো নাই? একজন ব্যক্তি, এখানে একজন ব্যক্তি রাত্রিকালে আর একজন ব্যক্তির বাড়িতে প্রবেশ করে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে মালামাল নিতেছিল, হঠাৎ করে পুলিশের গাড়ির শব্দ শুনে সে মালামাল ফেলে দিয়ে পালিয়ে যায়, এক্ষেত্রে তার অপরাধ কোন ধারায়? 382 আসবে স্যার না? কোন ধারা? 382 হলো 457। 393, শুধুমাত্র 393। দস্যুতা আর চেষ্টা। আমার কথা কি বুঝতে পারছো না বোঝো নাই? 392 স্যার। 393, ঘোড়ার ডিম। 393 স্যার। দস্যুতার চেষ্টা করার অপরাধ। 392 তো স্যার দস্যুতা। 511 আসবে না স্যার? 511 আসবে কেন? এই তো মুশকিল এখানে, এই জন্য তো ফেলটু চেয়ারম্যান হবা যদি না বোঝো। শোনো, চুরির চেষ্টার কোনো ধারা নাই,
চুরির চেষ্টার কোনো ধারা নেই, দস্যুতার চেষ্টার ধারা আছে, ডাকাতির চেষ্টার ধারা আছে। আমার কথা কি বুঝতে পারছো? জি জি স্যার, বুঝতে পারছি স্যার, পুলিশ চেষ্টা নাই বিধায় তো 511 চলে যাচ্ছে স্যার। দস্যু হ্যাঁ, স্যার আমি ওই আজকের ক্লাসে গেলাম তো, তা ওখানে দেখলাম এই পুরস্কারই দুইটা ধারা দিচ্ছে, 379, 461, 511। তখন আমি বললাম দুইটা ধারা কেমনে হয়? হ্যাঁ, বলো তো একটা গাইড আছে, ও দুইটা ধারা থাপ্পড় মারবে, কেমনে হয় স্যার, বিষয়টা থাপ্পড় বুঝলাম না মারবে স্যার। নাকে মুখে। 461 আলাদা বিষয়। 461টার বক্তব্য কি জানো? স্যার চোর চুরি করতে ভিতরে শীত কাটার সময় যদি বাধাপ্রাপ্ত হয়ে কাউকে হত্যা করে, চোর যদি কাউকে হত্যা করে, মানে শীত কেটে ভিতরে ঢুকতেছে, ঢোকার সময় বাধাপ্রাপ্ত হয়ে যদি কাউকে হত্যা করে, সেক্ষেত্রে 460। আর 461 হলো কেউ জানে না, রাত্রিবেলা, মনে করো তোমার দোকান, বুঝতে পারছো? 461 তোমার দোকান, সারাদিন তুমি দোকান করো, রাত্রেবেলা দোকান বা গোডাউন তালা মেরে চলে আসছো। এখন সকালে গিয়ে দেখো যে গোডাউনের টিন কাটা, টিন কাইটা ফেলেছে, বেড়া কাটছে, কাইটা মালামাল নিয়ে গেছে। এটা হলো উন্মুক্ত আধার ভেঙে চুরি করা, বুঝছো? উন্মুক্ত জি স্যার। আধার, ওইখানে 461 বসে, 461, 380। বুঝতে পারছো? তোমার শ্যালো মেশিন, জি তোমার শ্যালো মেশিন আছে, শ্যালো মেশিন মনে করো ওই যে ক্ষেতের মধ্যে থুই আসছো, রাত সকালবেলা যে দেখো শ্যালো মেশিন নাই, তালা টালা ভাঙ্গিয়া কে বা নিয়ে গেছে, ওটা মানুষের কোনো বাসস্থান না, ওই ক্ষেত্রে 461। তোমার দোকান, ঔষধের দোকান ভাঙিয়ে চলে মালামাল নিয়ে গেছে, 461। আর আমাদের বক্তব্যটা ছিল যে একজন লোক একটা বাড়িতে ঢুকছে, ঢুকে বলছে এই কথা বলবা না, কি আছে দিয়ে দাও, তার মানে দস্যুতায় পরিণত হয়ে গেছে। তো জি স্যার। মালামাল নিচ্ছিল, হঠাৎ করে পুলিশের গাড়ি দেখে আর সে মালামাল না নিয়ে পালাই গেছে। মালামাল যদি নিয়ে যাইতো তাহলে হয়তো 392, যেহেতু মালামাল নেয়নি তাহলে 393, দস্যুতার চেষ্টা। বিষয়টা বুঝতে পারছো? বুঝতে পারছি স্যার। বুঝো নাই? জি স্যার। বুঝছি স্যার। শোনো, ওই তোমরা যখন ইয়াতে যাবা, ক্যাম্পিং এ যাবা, হ্যাঁ, ক্যাম্পিং এ গেলে অনেক রকমের বই, তো বইয়ের অভাব নাই, তুমি আমার গাইড সম্পর্কে আলোচনা করো, তখন দেখবা যে তোমাকে কেউ পাত্তাই দিবে না। তুমি দেখবে যে আজকে স্যার আমার একবার এই নিয়ে ফেলাইছে, ওরা হ্যাঁ, দুটো ধারা ধারার মধ্যে এইটা দুইটা ধারা দিচ্ছে, ওগুলা জানি না। আচ্ছা, এখানে 461 দিতেছে। আমি আমি এখানে আবার আবার একটা বক্তব্য, কথা বলছি। আচ্ছা রাখো, আর একটা কথা বলতেছি। একজন চোর, একজন চোর চুরি করার জন্য, একজন চোর একজন কি করছে, একজন পকেট মার, বাসে উঠছেন, একটা লোকের পকেট মারার জন্য হাত ঢুকালেন, কিন্তু দেখলেন লোকটার কাছে কোনো টাকা নেই, তাড়াতাড়ি হাতটা বের করে ফেললেন, কিন্তু হাতটা বের করা মাত্র জনসাধারণ ধরে ফেললো। এখন তার অপরাধ কি? তার অপরাধ 379/511। আমার কথা বুঝতে 511। পারছো? জি জি স্যার। স্যার, আর চেষ্টা। আচ্ছা, আবার এখানে আরেকটা জিনিস ভালো করে মনোযোগ সহকারে শোনো আগে। একজন চোর, একজন চোর একটা বাড়িতে চুরি করতে প্রবেশ করছে, মালামাল নিচ্ছে, হঠাৎ করে গৃহকর্তা জেগে উঠেছে, তো কথা বলবে না, তখন গৃহকর্তা ভয় আর কিছু বলে নাই, চোর মালামাল নিয়ে চলে গেছে। কত ধারায় অপরাধ করলো? 392 ধারায়। চোর চুরি করতে ঢুকলো, গৃহকর্তা লাফালাফি শুরু করছে, গৃহকর্তাকে একটা পোস্ট মেরে দিল, গৃহকর্তাকে একটা পোস্ট মেরে দিল। মারা দেওয়ার পর গৃহকর্তা চিৎকার যখন জোরে জোরে শুরু করলো, তখন এই চোর কি করলো, মালামাল না নিয়ে পালিয়ে চলে গেল। 394 ধারা, অলরেডি দস্যুতা, গুরুতর আঘাত সহকারে দস্যুতা সংকটিত, তখন দস্যুতার চেষ্টা আর হবে না, অলরেডি 394 হয়ে গেছে। একটা প্রশ্ন আসছে, তোমার এগুলো বুঝতে হবে। একজন চোর পকেট মারার উদ্দেশ্যে একজন ব্যক্তিকে আক্রমণ করে, কিন্তু কিন্তু একজন চোর খ নামক ব্যক্তির পকেট মারিবার উদ্দেশ্যে আক্রমণ করেন, কিন্তু আশেপাশের লোকজন ধরে ফেলায় সে পকেট মারতে পারে নাই।
এটা কি? দস্যুতার চেষ্টা। বিষয়টা বোঝো? আগে জি তোমাকে স্যার। বুঝতে হবে চুরি কখন দস্যুতায় পড়ে। শোনো, এগুলো তোমাদের প্রশ্ন দরকার নেই, এত কথা দরকার নেই। কে কি বললো, তুমি তোমারটা পড়বা ভাই, আর চ্যালেঞ্জ করবা যে এই প্রশ্নের উত্তর ধারা এইটা হবে। তুমি কত টাকা চ্যালেঞ্জ করো। যদি পরিসর যাওয়া আসা গাড়ি ভাড়া দেয় এসি বাসের, যাওয়া আসা 3000 টাকা, তাহলে আমি রাইতে বেলায় চলে যাবো। যে পরে ওরে বুঝাই টুঝাই দিয়া বই টই দেখায় চলে আসলাম। আসার সময় গাছ গাছরাও কিছু কিনে নিয়ে আসলাম, নাকি আজাদ? জি স্যার। কে? জি মোবারক স্যার। হোসেন? মোবারক হাসে। সঠিক স্যার। শোনো, এই জিনিসগুলো আমাদের অনেক ভুল হয়, আমাদের ভুলের কারণে এই সমস্যাগুলো আমরা বুঝি না। তাহলে কি আমরা বুঝতে পারছি এরকম প্রশ্ন যদি অনেকগুলো আসে? আচ্ছা, চেষ্টা করবেন ইনশাল্লাহ স্যার। প্রশ্ন বুঝছি স্যার, হলো বুঝতে পেরেছি। ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির পূর্ব শর্ত কি? ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির পূর্ব শর্ত কি, বা একজন ব্যক্তি কখন ড্রাইভিং লাইসেন্স পাওয়ার অযোগ্য হিসেবে বিবেচিত হবে? এখানে বলছে ড্রাইভিং লাইসেন্স পাইতে গেলে তার এই যোগ্যতা থাকতে হবে, তাহলে অযোগ্য কারা? যদি এই যোগ্যতা না থাকে তাহলে সে ব্যক্তি অযোগ্য, এই তো নাকি? জি স্যার। তাহলে ড্রাইভিং লাইসেন্স পাইতে গেলে কি করতে হবে? পেশাদার ড্রাইভিং লাইসেন্স ক্ষেত্রে তার বয়সটা হতে হবে কমপক্ষে 21 বছর। তাকে কমপক্ষে কি করতে হবে? অষ্টম শ্রেণী বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। মোটরযান যে চালনার যে একটা টেস্ট নেয়, টেস্টে তাকে পাশ করতে হবে। শারীরিকভাবে মানসিকভাবে সক্ষম হতে হবে। এরপর সরকার যদি কোনো নিয়ম কানুন করে, সেখানে তাকে পাশ করতে হবে। এবং তার কিন্তু ড্রগ টেস্টের কথা বলা আছে, সে ড্রগ টেস্টে মাদকাসক্ত কিনা সেটা প্রমাণ করতে হবে। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন যদি প্রশ্ন আসে যে অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে অনুসরণীয় পদ্ধতি আলোচনা করুন, বা পেশাদার ড্রাইভিং লাইসেন্স গ্রহণের ক্ষেত্রে অনুসরণীয় পদ্ধতি কি? তাহলে অপেশাদারের ক্ষেত্রে হলো 18 বছর হতে হবে, আর অন্যান্য গুলো সব ঠিক আছে। পেশাদার অপেশাদার মধ্যে তফাৎ হলো, পেশাদারের ক্ষেত্রে যে কথাটি বলেছে, পেশাদারের ক্ষেত্রে তার বয়স হতে হবে 21, আর সেখানে তার ড্রপ টেস্ট এবং তার ভেরিফিকেশন, পুলিশ ভেরিফিকেশনের বিষয়টা কিন্তু বলা আছে সেখানে। আর অপেশাদারের ক্ষেত্রে ড্রপ টেস্টের প্রয়োজন নাই, পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজন নেই, আর বয়স 18 বছর হতে হবে। বিষয়টাকে বুঝতে পারছো? জি স্যার। বুঝছি স্যার। আচ্ছা, একজন বিদেশি নাগরিক, একজন বিদেশি নাগরিক যদি ড্রাইভিং লাইসেন্স, অর্থাৎ এখানে বলা আছে কি একজন বিদেশি কূটনীতিক বাংলাদেশে তার গাড়ির রেজিস্ট্রেশন কিভাবে করতে পারেন। অর্থাৎ বিদেশি কোন নাগরিক তার গাড়ির রেজিস্ট্রেশনটা বাংলাদেশে কিভাবে করতে পারবে। তো সড়ক পরিবহন আইনের 9-1 ধারায় বলা আছে কোন বিদেশি নাগরিক তার নিজ দেশের যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত ড্রাইভিং লাইসেন্স কর্তৃপক্ষের নিকট উপস্থাপন করে উক্ত লাইসেন্সের মেয়াদকাল সমগ্র বাংলাদেশে গাড়ি চালনা করতে পারবে। আচ্ছা, এবং ড্রাইভিং লাইসেন্স, বিদেশি নাগরিক ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির জন্য নির্ধারিত ফিস পদ্ধতিতে যাচাই বাছাই করে তাকে ড্রাইভিং লাইসেন্স দেওয়া যাবে। যাক, এটা অসুবিধা, এটা আমাদের প্রয়োজন নেই। আমাদের হলো যে একজন ব্যক্তির ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির শর্তগুলো কি, আর বিদেশি যে বিষয়টি বলা আছে, বিদেশিগণ ড্রাইভিং লাইসেন্স নেওয়ার ক্ষেত্রে করণীয় কি, এবং বিদেশিগণ তাদের যে গাড়ি আছে, তাদের যে গাড়িটা, অর্থাৎ তাদের গাড়ি যদি বাংলাদেশে চালনা করতে চায় তাহলে তাকে কি করতে হবে, এটা এখানে উল্লেখ করা আছে 9-1 এবং 9-2 বিষয় বিস্তারিত উল্লেখ করা যাক, এটা প্রয়োজন নেই আমাদের। ভ্রমণকালে হেফাজতে থাকা আসামি অসুস্থ হলে স্কট কমান্ডারের দায়িত্ব এবং কর্তব্য কি? এই শোনো, স্কট করা, ভ্রমণ করা, স্কট করা, ভ্রমণ করা, আসামি নিয়ে কেউ ভ্রমণ করে? তার মানে আসামিটাকে নিয়ে এক জায়গায় যাওয়া মানে তো ভ্রমণ করে, স্কট করে নিয়ে যাওয়াটাই তো ভ্রমণ করে নাকি? তো এখানে যে জি জি স্যার। কথা স্যার। বিআরবি 703-এর 1, 2, 3 তিনটা ভাগে ভাগ করা হয়েছে। এখানে যদি নির্দিষ্ট করে আসে যে নৌপথে আসামি স্কট করে নিয়ে যাওয়ার পদ্ধতি আলোচনা, বা নৌপথে নৌপথে কোনো আসামি স্কট করা কালে যদি আসামি অসুস্থ হয় সেক্ষেত্রে করণীয় কি, তাহলে শুধুমাত্র ওই অংশটুকুই আমরা নেব। আর যদি বলা হয়ে থাকে যে
আসামি এসকর্ট করাকালে অসুস্থ হলে এসকর্ট কমান্ডারের করণীয় কি? আসামি এসকর্ট করাকালে, এখানে কিন্তু বলে নাই সড়ক পথে কিংবা স্টিমার পথে কিংবা নৌপথে অথবা রেল যোগে, এটা কিন্তু নির্ধারিত বলেনি। তো এখানে যেহেতু বলেনি, আমাদেরকে তিনটাই দেখতে হবে নাকি? আমার কথা কি বুঝতে পারছো? স্যার কি আমার কথা বুঝতে পারছো তোমরা? কি বলছি আমি? বুঝছিস? জি কি স্যার। বুঝছো? কি বুঝছো বলো? বুঝছি স্যার, ওখানে তো তিনটা কোটেশন দেওয়া আছে আর কি। একটা হলো রেল ইয়ার্ড, রেলে রেল যোগে, ভ্রমণ করার সময়, একটা হলো বোটে নৌ ভ্রমণ যোগে, করার সময়, আর এখানে একটা হলো জিনিসটা হলো, যদি প্রশ্ন আসে যে এসকর্টকৃত আসামি অসুস্থ হলে করণীয় কি, বা ভ্রমণকালে হেফাজতে থাকা আসামি অসুস্থ হলে করণীয় কি, তাহলে বুঝতে হবে তিনটা স্টেজ আছে, একটা রেল পথে, তিনটা দিতে হবে। একটা নৌপথে, একটা স্টিমার পথে নাকি? একটা সড়ক বা নৌপথের কথা বলা হয়েছে, জি একটা স্যার। বলা হয়। তাহলে এখানে এই 703 পিআরবির 703 টয়েতে উল্লেখ করা আছে, 1, 2, 3 এখানে বলা আছে যে রেলপথে তাৎক্ষণিকভাবে স্টেশন মাস্টারকে অবহিত করতে হবে, এবং আহ আসামির চিকিৎসার জন্য হাসপাতালের সংবাদ প্রদান করতে হবে, এবং কোর্ট পুলিশকেও জানাতে হবে। আর নৌপথের কথা বলা হয়েছে, যাক তাহলে তোমরা দেখে নিবে এখানে কি বিষয়। আমার কথা বুঝতে পারছো? সঠিক স্যার। যদি কখনো প্রশ্ন আসে যে আসামি এসকর্ট করাকালে কোনো আসামি মারা গেলে এসকর্ট কমান্ডারের করণীয় কি, এইখানে কিন্তু ওই পুলিশ হেফাজতে মারা গেলে আসামির এ করবো সে করবো তা কিন্তু উত্তর চায় নাই। এখানে তোমার কাছে জানতে চাচ্ছে, তুমি একজন স্কট কমান্ডার, তোমার স্কটের একজন আসামি মৃত্যুবরণ করেছে, সেক্ষেত্রে তোমার করণীয় কি, এটাই কিন্তু জানতে চাচ্ছে। আমার কথা কি বুঝতে পারছো? আর ক্যামেরা সবাই জি বন্ধ স্যার। করে আছো কেন? ওই যে আজকে ওই গ্রুপের ক্লাসে কিন্তু সব বলছে যে যে ক্যামেরা বন্ধ করবা রিমুভ করে দেবো। ক্যামেরা বন্ধ করে দেখি একজন হা মারতেছে, মানে ঘুমাচ্ছে আর কি। এগুলো করবা না, ক্যামেরা বন্ধ করবা না। সামেদুল কি মেয়েদের খাতায় নাম লেখাইছো নাকি তুমিও? হ্যাঁ, ক্যামেরা বন্ধ কেন? কি আমার কথা কি বোঝা যাচ্ছে? আজাদ, জি স্যার, বোঝা যাচ্ছে স্যার। ক্যামেরা বন্ধ থাকবে না। যাক, তাহলে আসামি এসকর্ট করাকালে আসামি যদি মারা যায় তাহলে এসকর্ট কমান্ডার। এখানে এই পিআরবি 703-এর 5 নং ক্রমিকে বলা আছে, আসামি এসকর্ট করাকালে যদি কোনো কয়েদি মারা যায়, এসকর্ট কমান্ডার কয়েদির মৃত্যুর বিষয়টি নিকটতম থানাকে অবহিত করবেন। আর যেখানে বন্দী মারা গেছে সেখানকার চৌকিদারগণের হেফাজতে লাশ রাখার ব্যবস্থা করবেন, এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ঘটনাস্থলে আসা মাত্রই এসকর্ট কমান্ডার লাশ হস্তান্তর করবেন। এখানে কিন্তু বলে নাই যে আপনার কাছে আরো আসামি আছে। যদি প্রশ্ন আসে যে আপনি 5 জন আসামি নিয়ে যাচ্ছেন, একজন মারা গেছে, করণীয় কি, তাহলে তার কাছে হস্তান্তর করে বাকি আসামি নিয়ে আপনার ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা করবে। বিষয়টাকে বুঝতে পারছো তোমরা, না বোঝো নাই? কি নাজমুল? স্যার স্যার। স্যার নাজমুল, স্যার নাজমুল কি সারদায় আসছো না? স্যার জয়পাট আছে। ও, তোমাদের ক্যাম্পিং তো শুরু হয় নাই এখন। ও, পরীক্ষা তো হলো সারদায়, কিন্তু ক্যাম্পিং তো মনে হয় নিজ নিজ জেলায়, তাই নিজ না? নিজ রুটে। জি স্যার। জি স্যার, সেটা নিজ জেলায় স্যার, পুলিশ লাইনে। কয়জন তোমাদের স্টুডেন্ট, কয়জন মানে পরীক্ষার্থী কয়জন? আমার স্যার পরীক্ষার্থী স্যার আমাদের 5 জন স্যার। এটিএস টিএসআই পরীক্ষা দেবো 5 জন স্যার আমাদের জেলা থেকে। আর এটিএসআই? 10 জন স্যার। আর জাফর ইকবাল কয়জন? স্যার এটিআই কনস্টেবল 7 জন, এটিএসআই 3 আর কনস্টেবল থেকে এটিএসআই পরীক্ষা দেবে আছে 26 জন। যাক, অসুবিধা নেই। তাহলে আমরা কি বুঝতে পারলাম, আসামি এসকর্ট করা কালে যদি কোনো আসামি মারা যায় তাহলে এসকর্ট কমান্ডার করণীয় কি? যাক, ভালো কথা। আচ্ছা, ড্রাইভিং লাইসেন্স ব্যতীত এটা আমাদের কোনো পরিবহন দরকার নেই। এক্সপ্রেস ক্যারেজ এবং আর্টিকুলার ট্রেন মোটরযান এখন এবার এগুলো আসার সুযোগ নেই। আচ্ছা, আচ্ছা, মোটরযানের পার্কিং এলাকা, জাতীয় স্যার, পরিবহন, হ্যাঁ বলো। যদি আসামি স্কোয়াড কালে একজন মারা যায়, যদি আসামি একজন আর সেক্ষেত্রে স্যার একজন একজনই মারা গেল। আসামি মারা গেলে
বিষয়টা হলে এখানে যে কথাটা বলছে, আসামি মারা গেলে যে স্থানে আসামিটা মারা গেছে সেই স্থানের অফিসার ইনচার্জকে বিষয়টা অবহিত করবে। এরপরে লাশটা চৌকিদারের তত্ত্বাবধানে রাখতে হবে। এরপর যখনই থানার অফিসার আসবেন তার নিকট লাশটা আপনি বুঝাই দিবেন। বিষয়টা বুঝতে পারছো? বুঝছি স্যার। কি বুঝতে পারছি, এটাই কাজ। হ্যাঁ হ্যাঁ। জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, ড্রাইভিং লাইসেন্স তো এখানে আমরা সবগুলা দেখলে তো আর হবে না, আমরা কিছু গুরুত্বপূর্ণ যেটা দেখি। আচ্ছা, অফিসার ইনচার্জ তার থানা এলাকায় জমি সংক্রান্ত শান্তি ভঙ্গের আশঙ্কা রয়েছে, এটা প্রয়োজন নাই। বেওয়ারিশ মৃতদেহ চূড়ান্ত সৎকারে কিভাবে করতে, এইটা আমাদের প্রয়োজন আছে। বেওয়ারিশ মৃতদেহ তোমাদের মধ্যে এবারে যে বিষয়টা আমরা একটু দেখি, আপনি একজন এটিএসআই, আপনি একজন এটিএসআই গ্রেপ্তারি পরোয়ানা তামিল করতে গিয়ে দেখলেন, বা সাজা পরোয়ানা তামিল করতে গিয়ে দেখলেন আসামি মৃত্যুবরণ করেছে, দেশের বাইরে অবস্থান করতেছে বা পলাতক রয়েছে, এক্ষেত্রে আপনার করণীয় কি? আমার কথা কি বুঝতে পারছো? কি জি স্যার। আমার কথা বোঝো নাই? কি করবেন তাহলে যদি কোনো আসামি মৃত্যুবরণ করে, যাকে আপনি গ্রেপ্তার করতে গেছেন, যদি জানেন যে সে গিয়ে মারা গেছে, তাহলে আপনার করণীয় কি? বা যদি পলাতক আছে এরকম, তাহলে আপনার করণীয় কি, কি হবে করণীয়? এগুলো কি সিআরপিসি 339-এর খনা স্যার। এই ঘোড়ার ডিম। প্রতিবেদনের মাধ্যমে স্যার ম্যাজিস্ট্রেটকে অবগত করতে হবে স্যার। কত ধারা কত? ধারা স্যার 323 ক্ষয়ে। শোনো, পিআরবি 323-এর খতে বলা আছে যে একজন পুলিশ অফিসার যখন কোনো আসামিকে গ্রেপ্তার করতে যাবেন, সে আসামি যদি নিখোঁজ থাকে, সে আসামিটা যদি নিখোঁজ থাকে, সে কথা বলা হয়েছে, সে যদি নিখোঁজ থাকে বা কোনো কারণে তাকে যদি পাওয়া না যায়, তাহলে এই বিষয়টি লিখিত আকারে অর্থাৎ এনইআর এর মাধ্যমে কাকে জানাতে হবে? সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটকে অবহিত করতে হবে। তার মানে গ্রেপ্তারি পরোয়ানাটা আপনি কোনো অবস্থাতেই ফেরত পাঠাতে পারবেন না। তা মৃত্যুবরণের ক্ষেত্রে কি করবেন? আপনি যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে মর্মে আপনি জানতে পেরেছেন, তার চেয়ারম্যান, মেম্বার কিংবা ইত্যাদি ব্যক্তিদের কাছ থেকে তার মৃত্যুর সনদপত্র সংগ্রহ করবেন, সার্টিফাইড কপি নেবেন। নেয়ার পর আপনি আদালতকে অবহিত করবেন। তো ওয়ারেন্ট আপনি ফেরত পাঠাতে পারবেন না। আদালতকে অবহিত করবেন যে আদালত এই ব্যক্তি গত এত তারিখে মৃত্যুবরণ করেছে, যার অবস্থা এই, আপনি অনুমতি দিলে বা আপনার আদেশ পেলে আমরা তার গ্রেফতারি পরোয়ানাটা আপনার আদালতে ফেরত পাঠাতে পারি। বুঝতে পারছো কথাটা? জি স্যার। জি স্যার। একটা সেকেন্ড ভাই, তোমরা একটু কথা বলো। তো আমরা এখানে যে বিষয়টা এখানে আমরা আলোচনা করতে চাচ্ছি যে একটি বেওয়ারিশ মৃতদেহের চূড়ান্ত সৎকার কিভাবে করতে হবে। হুম? বেওয়ারিশ মৃতদেহ, তো বেওয়ারিশ মৃতদেহ একটা জেনে রাখবা, চূড়ান্ত সৎকার কে করতে পারেন একটা। আর একটা বিষয় হলো যে বেওয়ারিশ মৃতদেহ পেলে পুলিশ অফিসারের করণীয় কি। একটা হলো সৎকার, আর একটা হলো করণীয়। তো যদি কখনো প্রশ্ন আসে যে অজ্ঞাতনামা বেওয়ারিশ বা পরিচয়বিহীন কোনো মৃতদেহ পেলে পুলিশের করণীয় কি, তাহলে তোমাকে বুঝতে হবে এটা পিআরবির 313 এবং 314 প্রশ্ন। আমার কথা কি বুঝতে পারছো? ভালো করে মাথার মধ্যে আগে নাও। যদি প্রশ্ন আসে বেওয়ারিশ লাশ সৎকারের পদ্ধতি আলোচনা করুন, সৎকার কে করবেন, পিআরবি 310। কিন্তু যদি প্রশ্ন আসে যে বেওয়ারিশ মৃতদেহ পেলে পুলিশ অফিসারের বেওয়ারিশ, বেওয়ারিশ পরিচয়বিহীন, অশনাক্তকৃত মানে শনাক্ত করা যাচ্ছে না, তার মানে কি পরিচয়বিহীন, এইরকম মৃতদেহ পেলে পুলিশ অফিসারের করণীয় কি, তাহলে বুঝতে হবে এটা পিআরবি 313 এবং 314 প্রশ্ন। আমার কথা কি বুঝতে পারছো তোমরা? জি বুঝছি স্যার। স্যার।
ওই এটা করা যাবে না, লাশ ঘেরাও করব, এ করব সে করব। আমরা লিখবো যে অজ্ঞাতনামা বা পরিচয়বিহীন বা বেওয়ারিশ কোন মৃতদেহ পেলে কি ব্যবস্থা গ্রহণ করিতে হইবে তাহা পিআরবি 313 বিধিতে উল্লেখ করা আছে। অর্থাৎ পিআরবি 313-তে উল্লেখ করা আছে তার আঙ্গুলের ছাপ নিতে হবে, 10 আঙ্গুলের ছাপ নিতে হবে। আঙ্গুল যদি ফুলে যায় তাহলে পোস্টমর্টম করার সময় বলতে হবে যে চামড়াগুলো তুমি খুলে খুলে দাও। আমার কথা কি বুঝতে পারছো? হ্যাঁ, জি স্যার। জি স্যার। এইগুলো খেয়াল রাখতে হবে। এটা হলো বিষয়। এরপরে বলছে 314-তে বলছে যে অজ্ঞাতনামা বা বেওয়ারিশ যে ব্যক্তি লাশটা আপনি পেয়েছেন তার একটা ছবি তুলবেন পুরো আকারে এবং ছবিটা লটকাই দিবেন যেন তার পরিচয় পাওয়া যায়। এইটা হলো বিষয়। কিন্তু এখানে ওই লাশ ঘেরাও করব, মানে আমি ঘটনাস্থল ঘেরাও করব, মৃতদেহ পোস্টমর্টমের জন্য এ পাঠাবো সে পাঠাবো, ওইখানে ওই কথাটা বলেনি। বলছে পুলিশের করণীয় কি। এখানে এই তোমাকে বুঝতেই হবে এই প্রশ্নের মানেটাই হলো 313, 314। তোমাকে ডাইভার্ট করার জন্য এই ধারাগুলো তুমি, মানে প্রশ্নটা এইভাবে করেছে। বিষয়টা কি বুঝতে পারছো? বুঝছি স্যার। তুমি যদি এখন মনে করো সুরতাল করব এই ধারা, সাক্ষী ডাকবো এই ধারা, এই ধারা, এগুলো ভুল। আমার কথা কি বুঝতে পারছো? এই জি স্যার। জিনিসগুলো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবা। আমাদের এই ভুলগুলোর কারণে আমরা নাম্বার কম পাই। আচ্ছা, আপনার ফাঁড়ি এলাকায় দুটি গ্রুপের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করতেছে, ফাঁড়ি ইনচার্জ হিসেবে আপনার করণীয় কি? অর্থাৎ আমরা ফাঁড়ি এলাকায় যদি দুটি গ্রুপ চরম উত্তেজনা বিরাজ করে তখন তোমার করণীয়টা কি? কি করবে তুমি? কি করবা হাফেজ? কে? নাজমুল, কি করবা? এটা সিআরপিসি 151 ধারা বলে স্যার, এটা আচ্ছা, বিনামূল্যে তার মানে গ্রেপ্তার হবে স্যার। আমরা লিখবো সিআরপিসির 151 ধারায় উল্লেখ করা আছে যদি কোনো পুলিশ অফিসার কোনো আমলযোগ্য কোনো অপরাধের সংবাদ জানতে পারেন বা বুঝতে পারেন সেক্ষেত্রে, এই তো নাকি? জি স্যার। জি স্যার। জি স্যার। শোনো, আমি তোমাদেরকে অনেক, যদি কখনো প্রশ্ন আসে যে আপনি ফাঁড়ির ইনচার্জ, আপনার ফাঁড়ি এলাকাতে দুটি দল যে কোনো সময় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে, এরকম সংবাদের প্রেক্ষিতে আপনার করণীয় কি? আমি লিখবো যে আমি ফাঁড়ি ইনচার্জ হিসেবে এরকম সংবাদ জানতে পারলে উভয় দলের সদস্যকে, সংখ্যা করার উল্লেখ করার দরকার, উভয় দলের সদস্যকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করো। বিষয়টা বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। কারণ তুমি তো 144 জি ধারা স্যার। জারি করার অধিকার তোমার নাই, তুমি পারবা? না স্যার, ম্যাজিস্ট্রেট স্যার হয় না। স্যার, এত তোমার দরকার। না হ্যাঁ স্যার। বলো। হ্যাঁ বলো রাসেল। স্যার স্যার হ্যাঁ ওই বলো। যে একটা প্রশ্ন 2019 সালে আসছে, তো প্রশ্নটা আসছে যে জমি সংক্রান্ত বিরোধের ফলে শান্তিভঙ্গের আশঙ্কা থাকলে ফৌজদারি কার্যবিধি আইনের আলোকে আলোচনা করুন পুলিশ অফিসারের করণীয় কি, অর্থাৎ 151 ধারায় বিনা পণে গ্রেপ্তার করবেন ফৌজদারি কার্যবিধিতে। ঠিক আছে। ফৌজদারি কার্যবিধির আলোক, এই জন্য তো বললাম তোমাদের প্রশ্নগুলো খুব সহজ, কিন্তু মাস্টার সাহেবরা এত কঠিন বানাইছে তোমাদের মাথা নষ্ট। বুঝতে পারছো? আচ্ছা, জি স্যার। নতুন আমদানি করা একটি গাড়ি রেজিস্ট্রেশন ছাড়াই একজন পুলিশ অফিসার রাস্তায় চালিয়ে সরকারি ডিউটি করেন, এ ধরনের অফিসারের অপরাধ কি হবে? আসলে বক্তব্যটা হলো এই 16 ধারায় বলা আছে রেজিস্ট্রেশন ব্যতীত কোনো যানবাহন চালনা করা যাবে না। যদি কেউ চালায় তাহলে তার বিরুদ্ধে 72 ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া যাবে, সে পুলিশ হোক পাবলিক হোক। এটা প্রশ্ন গুরুত্ব না, কিন্তু এটা একসময় আসছিল যে একজন পুলিশ অফিসার সরকারি যানবাহনের স্বল্পতা থাকায় তার নিজের ক্রয়কৃত রেজিস্ট্রেশন বিহীন গাড়ি নিয়ে ডিউটিতে মোতায়েন হলেন। এইটা নিয়ে মোতায়েন যে হলেন, আসলে মোতায়েন হওয়াটা তো অপরাধ না, কিন্তু এই যানবাহন চালানোটাই অপরাধ। সে কারণে তার বিরুদ্ধে এক ব্যবস্থা এখানে আছে, আমরা এখানে। আচ্ছা, পুলিশ কর্তৃক গ্রেপ্তারকৃত একজন ব্যক্তির জামিনের উপায় কি কি? অর্থাৎ পুলিশ যাকে গ্রেপ্তার করেছে তার জামিনের উপায় কি আমরা আলোচনা করেছি 169, 496, 497।
কিন্তু যদি প্রশ্ন আসে যে পুলিশ কর্তৃক গ্রেপ্তারকৃত ব্যক্তির অব্যাহতি পাওয়ার নিয়ম কি? সিভিল 63। হ্যাঁ, পুলিশ তাহলে কর্তৃক সিআরপিসি 63 দিব স্যার। এখানে জিনিস দুইটা, একটা হলো পুলিশ যাকে গ্রেপ্তার করেছে তার জামিন পাওয়ার ক্ষেত্রগুলো আলোচনা করা, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে সে জামিন পেতে পারেন। আর একটা প্রশ্ন হলো যে পুলিশ যে ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন তাকে থানা থেকে অব্যাহতি পাওয়ার নিয়ম কি। জিনিস দুটো, একটা হলো জামিন আর একটা হলো অব্যাহতি। বিষয়টা কি বুঝতে পারছো? বুঝছি স্যার। একটা 63 ধারা, একটা 69 ধারা, 169, 496, 497। আমার কথা কি বুঝতে পারছো তোমরা? জি স্যার। এখানে একটা প্রশ্ন দিছে তোমাদের যে ক নামক এক ব্যক্তি উল্টো পথে একটি মার্কেটের সামনে গাড়ি রং পার্কিং করলো, ভালো কথা। সড়ক পরিবহন আইন অনুযায়ী ক এর অপরাধ কি? এই ধরনের অপরাধ নিবারণে দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার সড়ক পরিবহন আইনের কোন ধরনের ক্ষমতা দেওয়া হয়েছে? কি করতে পারবেন এখানে উল্টো পথে গাড়ি নিয়ে আসলে? কি করতে পারবেন? শোনো, একজন ব্যক্তি যদি উল্টো পথে 92 ধারা বলা আছে না, 49 ধারা যদি কেউ লঙ্ঘন জি করে স্যার। তাহলে শাস্তি আছে না? আচ্ছা স্যার, 92 1 92। এটা গুরুত্বপূর্ণ না, তোমাদের এটা গুরুত্বপূর্ণ হতে পারে। অতিরিক্ত মাল বোঝাই এবং ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে একজন এটিএসআই কি ব্যবস্থা নিতে পারেন? এটা তোমাদেরকে নিতে পারে যে তোমাদের ব্যবস্থা নেওয়ার জন্য যে অতিরিক্ত মাল বোঝাই এবং ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে এটিএস এর যে কাজটা, বিষয়টি হলো এটিএসআই শুধুমাত্র সেই ব্যক্তিটাকে বিনা পাওনায় গ্রেপ্তার করতে পারেন। সে অতিরিক্ত জি স্যার। মাল বোঝাই নিয়ে আসছে, তার কাছে ফিটনেস নাই ইত্যাদি, সে তার প্রসিকিউশন দিতে পারবেন না, তবে এই ব্যক্তিটাকে সে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন। এই তো নাকি? সঠিক স্যার। জি স্যার। আচ্ছা, কি নাজমুল আমার কথা কি বুঝতেছো? জান্নাতুল আমার কথা বুঝতেছো? আর বুঝতে পারি স্যার। বুঝতে জান্নাতুল, পারছি স্যার। এই জান্নাতুল কি তুমি চেয়ে নিছো ওই কামরাঙ্গীরচর থানা? জি স্যার, আমি চাই আনছি স্যার। আমি ওই যে যেখানে বলছে স্যার তারে সেখানেই দিছে। আমি বলছিলাম আর ওরে যে ওর জন্য পোস্টিং ও যেখানে চায় সেখানে দিও। তোমার কোতোয়ালি নিলে ভালো ছিল, বলছে লঞ্চে স্যার। লঞ্চে উঠতে বাড়ি চলে যেতাম। স্যার ওই কোতোয়ালি আগেই দুইজন চাইছে, মানে আমি এবার একটু ওই শেষের দিকে ছিলাম তো, পরে ওরা দুইজন বলছে, পরে বলো তুমি আর এক জায়গা বললাম কি আচ্ছা ঠিক আছে, পরে আমি এটা চাইছি স্যার। আচ্ছা যাক, পূর্বে দণ্ডিত অপরাধীর ঠিকানা অবগত করা এবং এলাকায় বসবাসের ক্ষেত্রে সাধারণত আদালত কি ধরনের আদেশ দিতে পারে? পূর্বে দণ্ডিত অপরাধীর ঠিকানা অবগত করা, অর্থাৎ প্রশ্নগুলো আসছিল, আমরা 565-র 1, 2, 3 পড়ছিলাম না, মনে আছে তোমাদের? পড়ছি স্যার। এই প্রশ্নটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। রাত্রিকালীন টহল দলের দায়িত্বে থাকা এটিএসআই একজন সন্দিগ্ধ আসামিকে গ্রেপ্তার করলো। এটিএসআই নিকট হাত করা না থাকায় তিনি গ্রামবাসীর নিকট থেকে রশি সংগ্রহ করে উক্ত আসামিকে বেঁধে পার্শ্ববর্তী চৌকিদারের কাছে দেয়, থানায় যেন পৌঁছায় দেয়, এবং এটিএসআই থানায় চলে আসেন। তার দায় দায়িত্ব আলোচনা করুন। এটা কত ধারার প্রশ্ন? পিআরবি 330 স্যার। 330 ঘ স্যার। আচ্ছা, পিআরবি 330-এ যে বক্তব্যটা বলা আছে যে পুলিশ অফিসার একজন আসামিকে গ্রেপ্তার করে যদি হাত করা না থাকে সে রশি পড়াতে পারবেন, কিন্তু গ্রেপ্তার করে আসামিটাকে পাবলিকের কাছে কি পৌঁছে দেওয়া যাবে যে তুমি পৌঁছে দিয়েছো? যাবে? না না স্যার, না স্যার। কোথাও নেই। তাহলে আমরা কি বলবো যে পিআরবি 330 ব্যতীতে উল্লেখ করা আছে কোনো কারণে যদি হাত করা না থাকে সেক্ষেত্রে আসামি গ্রেপ্তারের ক্ষেত্রে বা আসামির পলায়ন রোধকল্পে রশি ব্যবহার করা যাবে। এই তো নাকি? জি স্যার। জি স্যার। আচ্ছা, তবে পিআরবির কোথাও উল্লেখ করা নাই যে গ্রেপ্তারকৃত কর্মকর্তা নিজে আসামিকে থানায় না এনে অন্যের নিকট হস্তান্তর করবেন। এক্ষেত্রে তিনি তার দায়িত্বটা অবহেলা করছেন নাকি? জি স্যার। এটুকুই আমরা লিখব।
আর সেখানে যদি দায়িত্ব অবহেলা পুলিশের 7 ধারা যদি দিতে চাও দিতে পারো, এটা অসুবিধা নেই। তো বক্তব্যটা হলো এটাই যে এইরকম প্রশ্ন তোমাদেরকে করতে হবে। যাই হোক, আমরা এই পর্যন্ত শেষ করি। আর হ্যাঁ, ওই আসামি স্যার চৌকিদার হাতে পুছে, চৌকিদার যদি স্যার আসামি যে পথের মধ্যে যে টাকা খেয়ে সারে যায় তাহলে কি অপরাধ কি হবে স্যার? চোখেদের অপরাধ হবে, সেটা ঘুষ হবে, ঘুষ আছে, সিআরপি প্যানেল করে ধারা আছে। সেটা কি স্যার 160 চলে যাবে নাকি পেনাল স্যার? 200 213 না 218 এরকম একটা আছে, ধারা আছে, মনে নেই। বুঝতে পারছো? কোনো কিছুর বিনিময় এখানে আছে। যদি জি স্যার। এরকম প্রশ্ন কখনো আসে যে একজন পুলিশ সদস্য একজন আসামিকে গ্রেপ্তার করার জন্য আসামি গ্রেপ্তার করে দিল, এখানে 213 কোনো ব্যক্তিকে শাস্তি থেকে বাঁচাইবার জন্য উপহার ইত্যাদি গ্রহণ করা, শাস্তি থেকে, অর্থাৎ এখানে শাস্তি মানে কি, তাকে তো আদালতে যে বলা আছে, যদি যে ব্যক্তি কোনো অপরাধ গোপন করিবার বিনিময়, এখানে আছে অপরাধীকে বাঁচাইবার নিমিত্তে উপহার গ্রহণ। 214 অপহৃত সম্পত্তি উদ্ধারের সাহায্য, যে অপরাধী হাজত থেকে পলায়ন করেছে, অপরাধীকে গ্রেপ্তার আদেশ দেওয়া হয়েছে, তাকে আশ্রয় দান না। এখানে আমরা আগে দেখি, কোন ব্যক্তিকে শাস্তি থেকে বাঁচাইবার সম্পত্তি বাজেয়াপ্ত রক্ষার উদ্দেশ্যে, এখানে 213 ধারা। বুঝতে পারছো? জি 213 স্যার। ওটার প্রশ্ন তোমাদের দরকার নেই, এগুলো এক একটা এক এক রকম ভাবে আসে। যা কারো কিছু অন্য কিছু বলার থাকলে বলতে পারো, কিছু বলার আছে তোমাদের? না স্যার। আর কারো কিছু বলার আছে? একটু পড়ো নিজে, শোনো। এখন তোমাদের পড়া কোনো বই না, কোনো গাইড বই না। তোমাদের পড়া কিন্তু এখন মূল বই, কারণ মূল বইতে কোন পাতায় কোন জায়গায় কি আছে এটা খুঁজে বের করতে হবে। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। বোঝা নাই? জি স্যার। এবং এখনই কোন প্রশ্নের কতটুকু হবে, যেমন তুমি একটা জিনিস মনে রাখো, এমনি লাগবা না, কিন্তু দাগ দিয়ে রাখবো, চিহ্ন দিয়ে দাগ দিয়ে রাখবো। যেমন যদি প্রশ্ন সিআরপিসি যদি প্রশ্ন আসে যে জনসাধারণ কখন একজন ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন, এবং বা প্রশ্ন হলো যে জনসাধারণ কর্তৃক গ্রেপ্তারকৃত ব্যক্তিকে পুলিশের নিকট সোপর্দ করলে পুলিশের করণীয় কি। এইটুকুই তুমি একটু দাগ দিয়ে রাখো, তার মানে উপরে অংশটা তোমার না। আবার জনসাধারণ যে গ্রেপ্তার করছে, মানে মানে জনসাধারণ লেখার দরকার নেই, জাস্ট একটা কলম দিয়ে দাগ কর, তুমি যেন বুঝতে পারো যে এটার জন্য এইটুক লাগবো এবং এটার জন্য এইটুক লাগবো। দেখা গেল তুমি বুঝলা না, বই দেখে পুরোটাই লিখে দিলা, তাহলে তো নাম্বারও কম পাইলা, সময়ও বেশি গেল। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। ওখানে ওই দাগ দিলে সে নাকি ওখান থেকে নাকি আবার বই কারণ আছে স্যার? ডাক দিলে আবার নাকি বই নিয়ে যায় নাকি, এটা আবার না, ওই দাগ না, তুমি তীর চিহ্ন দেয় না, মাসে এই পর্যন্ত দিয়ে রাখছে না, এটা কোনো কথা হলো নাকি? তীর চিহ্ন তো কিছু মানে করে না। আচ্ছা দেখি স্যার, আল্লাহ ভরসা। তীর চিহ্ন তো কোনো, সমস্যা স্যার তুমি লেখলা না, সমস্যা স্যার একটাই লেখার। তোমাদেরকে লিখতে হবে, তোমরা নিজেরা নিজেরা লেখো, এখন প্রত্যেক দিন একটা করে লেখো, তাহলে দেখবো ভালো রেজাল্ট করবো, আমার বিশ্বাস তোমরা ভালো রেজাল্ট করবা। স্যার হ্যাঁ, লেখার স্যার সমস্যা হলে স্যার আপনার একটা খাতা পাঠাইছিলাম আর কি, এই অবস্থা আর কি করা না যায় মানে। সবই ঠিক আছে, তোমাদের লেখাগুলো শোনো, তোমরা তো আসলে কি চর্চাটা কম করছো, একটু চর্চা করতে হবে। মানুষ চেষ্টা করলে মানুষ উপকার মানে সাকসেস হতে পারে, একটু সময় লাগে, হুট করে তো হয় না ভাই। জি স্যার। হুম, এই জিনিসটা একটু খেয়াল রাখবা। যাক, জান্নাতুল কি, স্যার হ্যাঁ বলো। স্যার অনেক সময় দেখা গেছে যে পেনাল কোড থেকে সরাসরি একটা উদাহরণ উঠায় দেয়, সেই ক্ষেত্রে স্যার মানে কোনো স্যার। উদাহরণটাই লিখতে হবে, উদাহরণটাই হলো মেন, যে ক নামক ব্যক্তি খকে হত্যা করার জন্য প্ররোচনা দেয়, কিন্তু সে প্ররোচনা করতে অস্বীকার, মানে হত্যা করতে অস্বীকার করে, এরকম প্রশ্ন আসে। এগুলো তাই লিখবে তোমরা, এখানে কিছু সমস্যা নেই তো। স্যার হ্যাঁ, এই যে বললো স্যার, ওই যে যখন একটা উদাহরণ উঠাই দেবে তখন কি মূল ধারার ব্যাখ্যা গাইয়ে তারপর আপনার তোমাকে মূল ধারার ব্যাখ্যা গাইয়ে যেটা চাইছে সেটা দিতে হবে। জি স্যার, বুঝতে পারছি স্যার। বুঝতে পারছো? জি স্যার। মানে তোমাকে মূল ধারার ব্যাখ্যাটা দেখতে হবে, মানে মূল ধারার কি বক্তব্যটা আছে। যদি প্রশ্ন আসে যে ক নামক পুলিশ অফিসার গ্রেপ্তারি পরোয়ানা বলে খকে গ্রেপ্তার করতে গেলে গ্রেপ্তার এড়ানোর জন্য একটি বাড়িতে প্রবেশ করেন, এক্ষেত্রে পুলিশ অফিসারের করণীয় কি।
এখন সঠিক উত্তর হলো পুলিশ অফিসার ওখানে প্রবেশ করে তল্লাশি করো তো তাকে উদ্ধার করে মানে তাকে গ্রেপ্তার করতে পারবেন, জি 47 স্যার। ধারা। কিন্তু এখানে তুমি জি নাম্বার পাবা না, তোমাকে লিখতে হবে যে সিআরপিসি 47 ধারায় উল্লেখ করা আছে যাকে আপনি গ্রেপ্তার করবেন সে যদি গ্রেপ্তার এড়ানোর জন্য কোনো স্থানে পলায়ন করে লুকিয়ে থাকে, তাহলে গ্রেপ্তার কার্যকরী পুলিশ অফিসার সেখানে বিনা পরোয়ানায় প্রবেশ করতো, তল্লাশি করে আসামিটাকে গ্রেপ্তার করে। প্রশ্নে আমি গ্রেপ্তারই পরোয়ানা বলে যাকে গ্রেপ্তার করতে গিয়েছি সে যদি গ্রেপ্তার এড়ানোর জন্য পলায়ন করে কোনো স্থানে লুকিয়ে থাকে, সে স্থানে আমি বিনা পরোয়ানায় প্রবেশ করে তল্লাশি করতো তাকে গ্রেপ্তার করতে পারবো। তাহলে 10-এর মধ্যে বা 5-এর মধ্যে 5-এ তোমাকে দিবে। আমার কথাটা বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি স্যার। রাসেল বুঝতে পারছো আমার কথাটা? জি স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, থাকো। আর ওই যে যারা পরীক্ষা দিচ্ছে ক্যাম্পিং ট্যাম্পিং এর মধ্যে গাইড মাইডে তারা কি বলছে দরকার নেই, তোমার গাইড তারা যদি ভালো মনে করে নিবে নাহলে নাই। তুমি কার সাথে তর্কে যাবা না, তুমি মূল বইটা দেখবা। গাইডের সাথে কথা হবে না, কথা হবে মূল বইয়ের সাথে। বুঝতে পারছো? জি স্যার। সবাই ভালো থাকো, কালকে কথা হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম স্যার।